প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর কাছে কথা বলার অনুমতি চেয়েও পাননি মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বৃহস্পতিবার মামলাটির শুনানি শেষে ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয় বৃহস্পতিবার। পরে বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ লতিফ সিদ্দিকীকে এই মামলায় গ্রেপ্তার দেখান। এর পাশাপাশি তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এক পর্যায়ে ট্রাইব্যুনালের এজলাসে পুলিশ সদস্যদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাক্য হয়। তারপর লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনাল ২ এর কাঠগড়া থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, ট্রাইব্যুনালে আপনি কি বলতে চাচ্ছিলেন? এ সময় লতিফ সিদ্দিকী বলেন, বলতে চাচ্ছিলাম যে আমাকে ফাঁসি দিয়ে দেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মুস্তাইন বিল্লাহ সাব্বির নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন। শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে কলিমুল্লাহ দাবি করেন, আবু সাইদ হত্যার ঘটনায় তিনিই প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন এবং আন্দোলনের কোথাও তিনি বিপক্ষে অবস্থান নেননি। মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরায় আন্দোলন চলাকালে তৎকালীন শাসক দলের নেতাকর্মীদের গুলিতে বাদী মুস্তাইন বিল্লাহ সাব্বির গুরুতর আহত হন। তদন্তকারী কর্মকর্তা জানান, সাবেক এই ভিসির বিরুদ্ধে ঘটনার সাথে যুক্ত থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার সমর্থক ও সুবিধাভোগী হিসেবে অভিহিত করেন। তবে আসামি পক্ষের আইনজীবী কলিমুল্লাহর জামিনের পরপরই ২ বছর আগের পুরনো মামলায় এভাবে গ্রেপ্তার দেখানোর আবেদনকে বেআইনি এবং মৌলিক অধিকারের পরিপন্থী বলে অভিযোগ করেছেন। সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ফেরার পথে এই আক্রমণ চালানো হয়। হামলাকারীরা সার্জিস আলমের গাড়ির পাশাপাশি এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতু এবং আতিকুর রহমান মুজাহিদের গাড়ি এবং শহীদ পরিবারের সদস্যদের বহনকারী গাড়িতে বোতল ও পাথর ছুঁড়ে মারে। এতে সার্জিস আলমের গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। পরবর্তীতে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে সার্জিস আলম অভিযোগ করেন, ছাত্রদলের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে এবং সিলেট ফেরার পথেও তাদের রামদা দিয়ে ভয় দেখানো হয়েছে। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি জানান, এই ঘটনার সাথে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। মূলত এনসিপি নেতারা আহতদের সাথে দেখা না করায় স্থানীয় ক্ষুব্ধ লোকজনের সাথে ঝামেলার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতিতেই পরবর্তীতে কড়া নিরাপত্তায় সার্জিস আলমের গাড়ি সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। চলতি বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে যত মৃত্যু হয়েছিল, জুলাই মাসের ৩০ দিনে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত এই রোগে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ৬ দিন ধরে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটল। জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, আগামী আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তেই থাকবে। চলতি বছর ডেঙ্গু প্রতিরোধে যে কোনো কাজ হয়নি, জুলাইয়ে এত মৃত্যু ও সংক্রমণ সেই বাস্তবতা তুলে ধরে বলে মনে করছেন তারা। সাধারণত ডেঙ্গুর প্রকোপ বেশি পরিমাণ থাকে সেপ্টেম্বর মাস পর্যন্ত, কিন্তু চলতি মাসে বৃষ্টি এবং নিয়ন্ত্রণে সরকারি উদাসীনতায় এবার গড় সংক্রমণের সময় অক্টোবর পর্যন্ত গড়াতে পারে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৬৩। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হয়েছে, আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫,১৫৩। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।